সব মেগা প্রকল্পের অর্থ হাতিয়ে নিয়েছে শেখ হাসিনা ও তার পরিবার, এনডিএম চেয়ারম্যানের অনুসন্ধান। নকল হিজড়াদের দৌরাত্ম্য, অসংলগ্ন আচরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। বেলা 11টায় হাইকোর্টে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা, দাফন হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। সকল মেগা প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি সম্পৃক্ততার তথ্য রয়েছে। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের অনুসন্ধানে উঠে আসে শুধুমাত্র রূপপুর প্রকল্পে $5 বিলিয়ন বা 59,000 কোটি টাকা আত্মসাৎ করেছে টিউলিপ সিদ্দিকী সহ হাসিনা পরিবার। অন্য সব দুর্নীতি অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন তিনি। 21 টেলিভিশনকে ববি হাজ্জাজ বলেন, দেশের মানুষের স্বার্থে অন্যান্য প্রকল্পের দুর্নীতি খোঁজা হচ্ছে। রিপোর্ট মফিউর রহমানের। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকী দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। এবার তার বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, টিউলিপ বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করার ক্ষেত্রে 2013 সালে মধ্যস্থতা করেছিলেন। চুক্তির মূল্য থেকে আরও কয়েক কোটি ডলার বেশি দেখিয়ে প্রকল্প ব্যয়ের নাম করে এই অর্থ আত্মসাৎ করেন তিনি। এ বিষয়ে আদালতে মামলা করেন ববি হাজ্জাজ। এ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিকী এবং তারেক আহমেদ সিদ্দিকীর নাম রয়েছে। ববি হাজ্জাজ বলেন, রূপপুর প্রকল্প থেকেই দুর্নীতির মাধ্যমে টিউলিপ সিদ্দিকী ও তার পরিবার লুট করেছে $5 বিলিয়ন। জড়িত ছিলেন টাকা পাচারের সাথেও। $5 বিলিয়ন একটা প্রকল্প থেকে, এত বড় দাগে একটা প্রকল্প থেকে এছাড়া হয়নি। যতগুলো মিটিং রাশিয়ান বড় পর্যায়ের নেতৃবৃন্দর সাথে হয়েছে, প্রত্যেকটার সাথে টিউলিপ সিদ্দিকী জড়িত ছিল। এবং আমরা অনেক জায়গা থেকে এই ধরনের খবরও পেয়েছি যে টিউলিপ সিদ্দিকী ওতপ্রোতভাবে জড়িত ছিল এই টাকা পাচারটার সাথেও। শুধু এ প্রকল্পই নয়, সমস্ত মেগা প্রকল্প থেকেই শেখ হাসিনা পরিবার প্রচুর পরিমাণে লুট করে অর্থ আত্মসাৎ করেছে বলে জানান তিনি। সালমান রহমান যখন ধরা পড়ল এবং তাকে যখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হলো, তখন সে একদম পরিষ্কার করে দিল যে এই মেগা প্রকল্পগুলো শেখ হাসিনা ধরতই এই মেগা লুটপাট করার জন্য। প্রত্যেকটা মেগা প্রকল্প 40% বা তার ঊর্ধ্বে পুরো যে লুটে চলে গেছে, এইটা কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে ওই যে শ্বেতপত্র, হোয়াইট পেপার, ওটা আমাদের কাছে পরিষ্কার করলো। ববি হাজ্জাজ বলেন, এ সকল লুটপাটের শাস্তি হওয়া একান্ত দরকার। যে $250 বিলিয়ন শেখ হাসিনা এবং তার ক্রোনিরা এই দেশ থেকে লুট করে নিয়ে গেছে, এগুলো হয়তো বড় দাগে আমরা ফিরে আনতে পারবো না, কিন্তু আগামীতে যেন কখনো এই ধরনের কিছু না হয়, এইটার নিশ্চয়তা তৈরি করতে হলে এটার সঠিক আইনের বিচার এবং সাজা প্রাপ্তি এটা হতে। তাদের এই লুটপাট ও দুর্নীতির ফলে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে বলেও মনে করেন তিনি। লন্ডনেও যে $2 মিলিয়ন বাড়িতে থাকে, এইটাও হয়তো তার নিজের কেনা, জাস্ট বেনামে কেনা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নকল হিজড়াদের দৌরাত্ম্যে বেকায়দায় প্রকৃত হিজড়ারা। রাস্তাঘাট ও গণপরিবহনে চলছে চাঁদাবাজি। এদের অসংলগ্ন আচরণ, জবরদস্তি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ ময়মনসিংহের সাধারণ মানুষ। হিজড়া সংগঠনের নেতারা নকল হিজড়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ নগরীর মরাখোলা আবাসনের এই বাসায় স্ত্রী প্রীতি ও একমাত্র পুত্র সন্তানকে নিয়ে বাস করেন প্রতিমা কারিগর শ্যামল। পেশা বদল করে হিজড়া সেজে শ্যামলী বাংলা নাম ধারণ করেছেন। শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে বাসস্ট্যান্ড এলাকায় আরও কয়েকজনকে সাথে নিয়ে চাঁদাবাজি করছেন নকল এই হিজড়া। মুক্তির কাজও জানি, আমি অনেক বছর কাজ করছি, টাকা পয়সা করি না,
লুটপাটের জন্য এখানে ফিল্ডে নামছে। এই কথা না শুধু শ্যামলী নন, সালাউদ্দিন ওরফে প্রিয়াঙ্কা হিজড়া, শহীদুল ইসলাম ওরফে সন্ধ্যা হিজড়ার মতো শতাধিক পুরুষ নকল হিজড়া সেজে নগরীর বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি করছেন। চাহিদা মতো টাকা না পেলে পথচারী ও যাত্রীদের করা হয় হয়রানি। মনে করুন 5-6 জন আছে এরকম, আর সবই অরিজিনালি জানাই না, যেটি আছে সবটি পুরুষ। এরা মেয়ে ছেলেরা হেসারাসি করতেছে, আপনারা আমারা জোর করে টেহারাকে দিতেছেন, আমরা চাইতেছে তো এটা বন্ধ করার জন্য। নকল হিজড়ার দৌরাত্মে রাস্তায় অরাজকতা সৃষ্টি হচ্ছে, প্রকৃত হিজড়াদের বদনাম হচ্ছে বলেও জানান হিজড়া সংগঠনের নেতারা। তার জন্য আমাদের অনেক ব্যাড কমেন্ট শুনতে হয় যে অনেকের বউ বাচ্চা আছে তবুও তারা চাঁদাবাজি করছে। এগুলো আমাদের যানজটের সৃষ্টি করতেছে, আবার মনে করেন যে জনগণের ভোগান্তি বাড়িতেছে। এটাকে সামাজিক অবক্ষয় বলছেন সমাজবিজ্ঞানীরা, আর পুলিশ বলছে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। প্রশাসন থেকে এরকম কোনো ব্যবস্থা করা হয়, সমাজসেবা অধিদপ্তর থেকে যে হিজড়াদের প্রশিক্ষণ দিয়ে তাদের আইডি কার্ডের ব্যবস্থা করে এবং পরবর্তীতে তাদেরকে নির্দিষ্ট কোনো কর্মের মাধ্যমে তাদেরকে যদি ইনভলভ করা যায়, নর্মাল চলাচলে বা নর্মাল যে কার্যক্রম ব্যাঘাত সৃষ্টি না করে, সেহেতু আমরা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যা যা করণীয় তাই করব। নকল হিজড়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ময়মনসিংহবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বাদ জোহর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। ধানমন্ডিতে অনুষ্ঠিত প্রথম জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শুক্রবার বিকেল 3টার দিকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। তার বয়স হয়েছিল 85 বছর। গত 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। হাসান আরিফ 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যান্য জেলায় অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। পূর্বাভাস বলছে উত্তরাঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এদিকে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। শশা চাষে বাজিমাত সিরাজগঞ্জের কৃষকদের, প্রতি বিঘায় আয় লাখ টাকা। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার, হত্যা, নির্যাতন সহ নানা অপকর্ম করে শিল্পাঞ্চল সাভার আশুলিয়া ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। ক্ষমতার রাজনীতিকে ঢাল বানিয়ে চলত নিপীড়ন, নির্যাতন। জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি করারও অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে রয়েছে তারা। সাভার প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানো সহ এভাবেই হামলে পড়ত সাভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ফখরুল আলম সমর, আশুলিয়া আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার ছাত্রলীগ সভাপতি আতিক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। টানা 15 বছর আওয়ামী শাসনামলে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অপরাধের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন এই নেতাকর্মীরা। সড়কে শোডাউন করে প্রভাব জানান দিতেন তারা। নেপথ্যে তাদের পৃষ্ঠপোষকতা দিতেন তালুকদার তৌহিদ চং মুরাদ ও সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। তাদের জুলুম নির্যাতনের ভয়ে প্রতিবাদের সাহস ছিল না কারো। 5 আগস্টের পর প্রভাবশালী এসব আওয়ামী লীগ নেতাদের কেউ দেশেই গা ঢাকা দিয়েছেন, কেউ পালিয়েছেন ভারত সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে। তাদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। আতিক বাহিনী এবং রাজীব বাহিনী
প্রকাশ্যে গুলি করে বিগত সময়ে মানুষ হত্যা করে মেরেছে। আওয়ামী লীগের দলীয় লোকজন যে নির্যাতন চালিয়েছে, আমি তাদের বিচার দাবি করছি। যতদিন পর্যন্ত প্রশাসন এদেরকে অ্যারেস্ট না করবে, আমাদের সাভারবাসীর অন্তরে শান্তি আসবে না। অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জুলাই আন্দোলনের সংগঠক ও রাজনৈতিক নেতাদেরও। সাভার এবং আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত ছাত্র জনতার উপর যে ধ্বংসযজ্ঞ চালানো হয়, সেই হামলার নেতৃত্ব ছিল সাভার এবং আশুলিয়ার আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে, গণহত্যা করেছে, ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে, তাদের কোনো মাপ হবে না। জুলাই আন্দোলনে প্রকাশ্যে ছাত্র জনতা হত্যা ও বিভিন্ন অপরাধের অভিযোগে 4 মাসে শতাধিক মামলা হয়েছে। পুলিশ বলছে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সাভার, আশুলিয়া, ধামরাই 3 থানাতেই প্রায় 100-র মতো মামলা হয়েছে এবং অসংখ্য আসামি রয়েছে। তাদের অনেককে আমরা গ্রেপ্তার করেছি এবং অনেককেই গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তো আমরা তারা যেখানেই থাক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ফুলে ফেঁপে ওঠা দাপুটে এসব নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। শশা চাষে বাজিমাত সিরাজগঞ্জের কৃষকদের। 2 মাসের ব্যবধানে প্রতি বিঘায় আয় হচ্ছে লাখ টাকা। অন্যান্য ফসলের তুলনায় খরচও কম, হয় বাম্পার ফলন। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ দৃশ্য সিরাজগঞ্জের মোহনপুর, বড়পাঙ্গাসী, উধুনিয়া এবং দুর্গানগরের। দেশি ও উপসি জাতের শশার গাছ ফলে ফলে ভরা। জমি থেকে এসব শশা তুলতে ব্যস্ত কৃষক কৃষানীরা। ধান পাটের আবাদের এই ক্রিয়া হাতে কোনো তুলনা নাই, অন্য ফসল তুলনা নাই এই ক্রিয়া হাতে। আমাদের এবার আবাদের খুবই ভালো। এবার যে আবাদটা করছি আমার মনে খুব আনন্দ হচ্ছে। একসময় এসব জমিতে ফলানো হতো ধান সহ অন্যান্য ফসল। এখন অল্প সময়ে লাভজনক ফসলের দিকে ঝুঁকছে কৃষক। দেশে বর্তমানে এই আবাদই সর্বোচ্চ সোনার দামের দাম, সর্বোচ্চ এইটাই ধরেন যে লাভবান ফসল। বাজারজাতকরণে বড় বর্ধনগাছায় গড়ে উঠেছে শশার পাইকারি হাট। এখানে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা। এটা ঐতিহ্যগত দিক দিয়ে এলাকার জন্য একটা উৎসব মুখর, উৎসবের মতো, ঈদের আনন্দের মতো। নাটোর থেকে আসছে এখানে 1400 এমন খিরা কিনলাম। ভালো মান তো এনে খিরা কিনে আমরা বিভিন্ন দেশে পাঠাই। 100 জায়গার উপরে এলাকার চাষিদের এই খিরা বিক্রির জন্য হাটটা আমরা বসাই। শশা বিপ্লবের এই ধারাবাহিকতা ধরে রাখতে সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। উপজেলা কৃষকদের পক্ষ থেকে কৃষকদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যে কারিগরি সহায়তা, তাদেরকে বিভিন্ন স্টেজে যে পরামর্শ দেয় সেটা দিয়ে। শশা উৎপাদনে বিঘা প্রতি খরচ সর্বোচ্চ 15,000, বিক্রি হচ্ছে প্রায় লাখ টাকা। আর হাটটিতে প্রতিদিন কেনাবেচা হচ্ছে কোটি টাকার উপর। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবার নিচে বিরতি, ফিরে এসে যা থাকছে। জার্মানিতে মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি চাপায় নিহত 2, আহত 68। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সব মেগা প্রকল্পের অর্থ হাতিয়ে নিয়েছে শেখ হাসিনা ও তার পরিবার, এনডিএম চেয়ারম্যানের অনুসন্ধান। নকল হিজড়াতে দৌরাত্ম্য, অসংলগ্ন আচরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। বেলা 11টা হাইকোর্টে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা, দাফন হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।